আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ মহান এই বক্তব্য দিয়ে, এই স্লোগান দিয়ে ব্যাংক ডাকাতি করবার কোনো সুযোগ নেই। বাজেট সম্পর্কে কথা বলবো, তার আগে একটি বিষয় স্পষ্ট হয় বাঞ্ছনীয়, কারণ তা না হলে দেশ ও জাতির কাছে একটি ভুল বার্তা যাবে। এইমাত্র যে মাননীয় সংসদ সদস্য কথা বললেন, তিনি বললেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাকি আল্লাহু আকবারে আপত্তি রয়েছে। আমরা যদি বুঝে থাকি স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলতে চেয়েছেন, আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ মহান এই বক্তব্য দিয়ে, এই স্লোগান দিয়ে ব্যাংক ডাকাতি করবার কোনো সুযোগ নেই। বিগত 17 বছরে আমরা দেখেছি সমাজের হাজারো অনিয়মকে জয় বাংলা স্লোগান দিয়ে জায়েজ করতে। আমরা চাই না আগামীতে নারায়ে তাকবীর কিংবা আল্লাহু আকবার স্লোগান দিয়ে কোনো অবৈধ অপকর্মকে জায়েজ করতে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপিত হয়েছে। এই বাজেট নিছক আয় ব্যয়ের হিসেব নয়। যেই নির্বাচনী ম্যানিফেস্টোকে বাংলাদেশের জনগণ আস্থা রেখে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 2/3 আসনের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছে এবং দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে, আজকে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট উপস্থাপনের মাধ্যমে আগামী দিনে এই সরকারের কর্ম পরিকল্পনা উপস্থাপনের চেষ্টা করেছেন। সে কারণে আমি প্রথমেই মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমরা যদি শিক্ষা খাতের দিকে লক্ষ্য করি, আমরা দেখব শিক্ষা খাত বরাবরই বিএনপির অগ্রাধিকার তালিকায় থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সাক্ষরতা কর্মসূচি শুরু হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম নারী শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। নতুন বছরে আমাদের সন্তানেরা স্কুলে যে বিনামূল্যে পাঠ্যপুস্তক পায়, সেটিও দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু করা অনুসৃত গৃহীত কর্মসূচি। মেয়েদের জন্য উপবৃত্তি, এটিও দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছিলেন। বেগম খালেদা জিয়ার দেখানো পথে তারেক রহমান কথা দিয়েছেন আগামীতে আমরা স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখা অবৈতনিক করে দেব, এবং সেই কথা মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট উপস্থাপনায় উল্লেখ করেছেন। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের 14.56% বা জিডিপির প্রায় 2%। বিগত বছরের তুলনায় এই শিক্ষা খাতে বরাদ্দ প্রায় 1% বেশি। শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী, প্রযুক্তি নির্ভর ও মানসম্মত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা যদি স্বাস্থ্য খাতের দিকে লক্ষ্য করি, আমরা দেখব স্বাস্থ্য খাতে রেকর্ড 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটে 7.4% এবং জিডিপির 1.01%। এটি আগের বছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় দ্বিগুণ এবং প্রথমবার স্বাস্থ্য খাতের বরাদ্দ জিডিপির 1% অতিক্রম করেছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে হার্টের রিং, চোখের লেন্স এবং কিডনি রোগীদের ডায়ালিসিস ফিল্টার ও ব্লাড টিউবিং এর উপর থেকে ভ্যাট এবং শুল্ক কমানো হয়েছে। আমার প্রয়াত পিতা, যিনি একাধিকবার এই জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন যশোর 3 সংসদীয় এলাকা থেকে, তিনি জীবনের শেষ সময় ডায়ালিসিস রোগী ছিলেন। আমি দেখেছি কিডনি ডায়ালিসিসের কারণে একটি পরিবার কিভাবে ধুকে ধুকে শেষ হয়ে যায়। তাই মাননীয় অর্থমন্ত্রীকে একটি ভুক্ত পরিবারের সদস্য হিসেবে আমি কৃতজ্ঞতা জানাতে চাই এই রকম একটি মানবিক উদ্যোগ গ্রহণ করবার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই ইউনিয়ন এবং পৌর ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগ নেবার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 শয্যা থেকে 51 শয্যায় রূপান্তর করেছিলেন, আর আজকের প্রধানমন্ত্রী 51 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যায় রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন। সময় শেষ হয়ে যাচ্ছে। আমি আমাদের মন্ত্রণালয় জ্বালানি এবং বিদ্যুৎ
মন্ত্রণালয় সম্পর্কে কিছু কথা বলতে চাই। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আগামী অর্থ বছরে আমাদের মন্ত্রণালয়ের জন্য উনি 17,345 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করেছেন, যেটি গত বছরের তুলনায় যথেষ্ট পরিমাণ বেশি। এখানে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, দায়িত্ব গ্রহণের পরপরই আমরা উপলব্ধি করেছি মধ্যপ্রাচ্য সংকট আমাদের চোখ খুলে দেখিয়ে দিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের ভুল জ্বালানি এবং বিদ্যুৎ নীতির সমস্যা। আমদানি নির্ভর জ্বালানি খাতকে আমরা স্বাবলম্বী করবার জন্য আমরা সমুদ্রবক্ষ এবং স্থলভাগে নতুন করে গ্যাস উত্তোলনের উদ্যোগ গ্রহণ করেছি। বিগত 24শে মে আমাদের অফশোর বিডিং রাউন্ড ওপেন হয়েছে, যেটি আগামী নভেম্বর শেষ হবে। আমরা আশা করছি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় 1993 সালে আমরা একটি সফল বিডিং রাউন্ড আমরা প্রত্যক্ষ করেছিলাম। ইনশাল্লাহ তার যোগ্য উত্তরসূরি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ একটি সফল বিডিং রাউন্ড প্রত্যক্ষ করবে। আমরা ইস্টার্ন রিফাইনারি সক্ষমতা বাড়াবার জন্য, যে ইস্টার্ন রিফাইনারি 60-এর দশকে প্রতিষ্ঠা হয়েছিল, বাংলাদেশ স্বাধীনের এই 55 বছরে যে কেউ উদ্যোগ নেয়নি। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সক্ষমতা বাড়াবার জন্য ইস্টার্ন রিফাইনারি সেকেন্ড ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এর ফলশ্রুতিতে আমাদের রিফাইনিং ক্যাপাসিটি 50 লক্ষ মেট্রিক টনে উন্নীত হবে। আমরা বিদ্যুতের সমস্যা কমানোর জন্য আমরা রিনিউয়েবল এনার্জিতে ফোকাস করেছি, যেটি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ আমাদের বিদ্যুৎ উৎপাদনের 20% আমরা রিনিউয়েবল ক্ষেত্র থেকে আমরা নিশ্চিত করতে চাই। এই কারণে মাননীয় অর্থমন্ত্রী সোলার প্যানেল স্থাপনের ক্ষেত্রে যে শুল্ক সুবিধা দিয়েছেন, যে নীতি সহায়তা ঘোষণা করেছেন, সেই কারণে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না, যেহেতু আমি জানি সময় চাইলেও আপনি আজ সময় মঞ্জুর করবেন না, কিন্তু এক্ষেত্রে একটি কৃতজ্ঞতা প্রকাশ করবার দায় অনুভব করছি আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উচ্চ আদালতে আপনি যে আইনগত সহায়তা প্রদান করেছেন, সেই কারণে যশোর তথা খুলনা বিভাগের গণতন্ত্রকামী মানুষের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে উপস্থিত মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন এবং আমাদের মাননীয় আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের প্রতি, যারাও বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্রকামী মানুষকে আইনি সহায়তা দিয়েছিলেন। আজকের বিরোধী দলীয় বন্ধুদেরকে বলবো, সংসদ এবং সংসদের বাইরে আমাদের আচরণে যদি আমরা শালীনতার সীমা অতিক্রম না করি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে সম্মিলিতভাবে নতুন